আসিফ নজরুল কেষ্টা বেটাই চোর। এটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল যে এটা আর এখন কোনো সীমা কোনো দিকে রাখছে না। আমি আমার ওই টক শোতে সেই লয়ারকে জিজ্ঞেস করেছিলাম অন রেকর্ড যে কিসের ভিত্তিতে তিনি আসলে এই কথাগুলো বলছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আইন উপদেষ্টা আসিফ নজরুল কি তাহলে বরখাস্ত হতে যাচ্ছে? কি বলছে ডক্টর জাহিদ হাসান? আসেন স্ক্রিনে, সেখানে দেখে আসি বিস্তারিত আলোচনা। সেখানে একজন সুপ্রিম কোর্টের লয়ার, বেশ স্বনামধন্য লয়ার তিনি ছিলেন এবং মারাত্মকভাবে ডক্টর আসিফ নজরুলের সমালোচনা করছিলেন। মানে বাংলাদেশে যত সংকট সমালোচনা হচ্ছে সব ডক্টর আসিফ নজরুল। নন্দ ঘোষ বলি না, যত দোষ নন্দ ঘোষ। জনাব আসিফ নজরুলকে নন্দ ঘোষে পরিণত করা হয়েছে, করার চেষ্টা অ্যাটলিস্ট হচ্ছে দীর্ঘদিন থেকে। ইনফ্যাক্ট শেখ হাসিনার পতন এবং পলায়নের পর থেকে এই চেষ্টা ক্রমাগত চলছে। যাই ঘটুক না কেন, যেমন কিছুই হোক না কেন, সরকার কেন এমন হলো অমন হলো না, কেন এটা করা হলো, কেন ওটা করা হলো না, কেন এ উপদেশটা হলো, কেন সে উপদেশটা হলো না, মানে যে কোনো রকম প্রশ্ন যদি আসে তার উত্তর কি? আসিফ নজরুল কেষ্টা বেটাই চোর। এটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল যে এটা আর এখন কোনো সীমা কোনো দিকে রাখছে না। আমি আমার ওই টক শোতে সেই লয়ারকে জিজ্ঞেস করেছিলাম অন রেকর্ড যে কিসের ভিত্তিতে তিনি আসলে এই কথাগুলো বলছেন, কিসের ভিত্তিতে বলছেন। এবং ঘটনা চক্রে সেদিনই একটা অনুষ্ঠানে জনাব আসিফ নজরুলের সাথে আমি ছিলাম এবং সেখানে তিনি অনেকগুলো আলোচনার সমালোচনার তাকে নিয়ে প্রপাগ্যান্ডার জবাব দিয়েছিলেন। তো আমি সেখানে তাকে সেগুলো উপস্থাপন করেছিলাম। কিন্তু যেটা হয়, আমরা তো আসলে বুঝতে চাই না, বোঝার জন্য এটা করছি না। এই জিনিসটা যে কেউ ভুল বুঝে করছেন তা না। মানে আমরা দুটো টার্ম নিশ্চয়ই খেয়াল করি, জানি। একটা হচ্ছে মিস ইনফরমেশন। জনাব আসিফ নজরুলকে নিয়ে যা করা হচ্ছে এটা কোনোটাই মিস ইনফরমেশন না, এগুলো প্রত্যেকটা ডিসইনফরমেশন। জেনে শুনে বুঝে মিথ্যা তথ্য তাকে নিয়ে ছড়ানো হচ্ছে। উদ্দেশ্য আছে, উদ্দেশ্য কি আছে সেটা আমরা অনেকে রাইটলি আইডেন্টিফাই করেছি। আমি একটু কথা বলতে চাই, সেই জায়গায় যাব। সম্প্রতি আবার তাকে নিয়ে মানে আরো বহু কিছু বানিয়ে দেওয়া হয়েছে, সেটার কিছুটা জবাব জনাব আসিফ নজরুল দিয়েছেন। আমি একটু ওনার কথা থেকে, উনি একটা অনুষ্ঠানে ছিলেন, এই অনুষ্ঠানে তিনি কিছু কথা বলেছেন, সেটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে এসছে। আমি সেখান থেকে একটু পড়ি, ভিডিও পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। আমাদের কাজের সমালোচনা করবেন, সমস্যা নেই, আসিফ নজরুল বলছেন। কিন্তু যখন সম্পূর্ণ আজগুবি মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগত চরিত্র হনন করা হয়, তখন মনে হয় সমালোচনাটি অসৎ উদ্দেশ্যে করা। এই সরকারকে শক্তিহীন করা, আন্দোলনকারী মানুষের মধ্যে অনৈক্য নিয়ে আসা, দেশকে অস্থিতিশীল করা, পরাজিত শক্তির হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায়ে এগুলো করা হয়। তখন মনে হয় এই দেশকে ঘিরে আমাদের এক প্রতিবেশী দেশের স্ক্রিপ্ট আছে না, শেখ হাসিনা চলে গেলে আর কেউ দেশ চালাতে পারবে না, অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে, তার কোনো বিকল্প নেই। এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার চেষ্টায় নেমেছে কিছু মানুষ। খুব মন দিয়ে খেয়াল করুন, প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সঠিক বলে আমি বিশ্বাস করি। গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, যদি নিজেরা ঝগড়াঝাটি করে নিজেরা নিজেদের কুৎসা রটায়, চরিত্র হনন করি, মিথ্যা তথ্য দেই, তাহলে ছাত্র জনতার আত্মবলিদানের প্রতি অশ্রদ্ধা জানানো হয়। তিনি নিজের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে উনি বলছেন যে অভিযোগ নেই, কিন্তু যাতে সত্য বলা হয় সেই প্রসঙ্গে বলছেন। এছাড়া বিভিন্ন পর্যায়ে মানুষের অবদানের কথা তিনি বলছেন। বলার পর ইনফ্যাক্ট সম্প্রতি তাকে নিয়ে যখন কথাবার্তা হয়েছে তখন তিনি বলছেন 5 আগস্টের আগে তথ্য উপদেষ্টা নাহিদ, মানে নাহিদ সম্পর্কে আসিফ তারা ফেসবুকে কোন পত্রিকার রিপোর্টকে সবচেয়ে বেশি কোট করতেন, আপনারা খুলে দেখেন কোন পত্রিকা। এখন যদি ওই পত্রিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগে আমি কি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ভূমিকা দেখবো না, গত 15 বছরের ভূমিকা দেখবো না? অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে, অবশ্যই প্রতিবাদ করব। কোনো পত্রিকার কোনো কিছু পছন্দ না হলেই বলবো, বলিষ্ঠভাবেই বলবো, কিন্তু তাকে তো আমি জুলাই গণঅভ্যুত্থানের শত্রু বানাতে পারি না। চ্যালেঞ্জ করলাম, খুলে দেখেন ওই আন্দোলনে যারা বড় বড় নেতা ছিলেন কোন পত্রিকার লেখা বেশি কোট করেছেন। প্রথম আলো, ডেইলি স্টারের কথা বলা হচ্ছে, বিশেষ করে প্রথম আলোর কথা এখানে বলা হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রথম আলোকে নিয়ে কি হয়েছে দেখেছেন, আমি আমার অভিজ্ঞতাও নিশ্চয়ই শেয়ার করব। এরপর তাকে আরো নানান কথাবার্তা বলা হয়েছে। এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হচ্ছে তিনি 3 থেকে 5 তারিখ, এটা খুব ইন্টারেস্টিং, নাকি সেনানিবাসে বসে তিনি ভারতের মানে রয়ের এজেন্ট এবং বাংলাদেশের ভারতীয় দালালদের সাথে বসে তিনি নাকি মানে ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন, কিভাবে বাংলাদেশকে আবার শেখ হাসিনা চলে গেলেও কিভাবে ভারতের হাতেই কার্যত রেখে দেওয়া যায়, এই ধরনের উনি ওনার বক্তব্যে এটা বলেছেন। এবং উনি এখানে 3 তারিখ কি করেছেন, 4 তারিখ কি করেছেন আমি একটু আপনাদেরকে জানাই। উনি 3 তারিখ ওখানে মাহবুব মোর্শেদ ছিলেন, তিনি সহ শহীদ মিনারে প্রোগ্রাম করেছেন। এরপর তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরের বাসায় গেছেন, সেই বাসা কোথায়, কত নম্বর বাসা, কোথায় বাসা, সবকিছু বলছেন। 4 তারিখ তিনি
ক্লিয়ারলি বলেছেন, জানিয়েছেন উনি একটা বহু বিদেশে থাকা বহু মানুষের সাথে তিনি মানে থেকেছেন একটা ওয়েবিনারে। সেই ওয়েবিনারে অনেক কথাবার্তা হয়েছে, উনি বাঁচার আকুতি জানিয়েছেন, এই সব কিছু খুব ক্লিয়ারলি বলেছেন তিনি। এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব ফাহাম আব্দুস সালাম এটা নিয়ে কথা বলেছেন, ডক্টর আসিফ নজরুলকে এই ধরনের ভিলেইন বানানোর চেষ্টা নিয়ে। 4 তারিখ নিয়ে ফাহাম ভাই যেটা বলছেন আমি একটু পড়ি। আসিফ নজরুল 4 তারিখ রাতে আমাদের সাথে হাজার হাজার মানুষের সাথে জুম মিটিং করছিলেন, প্র্যাকটিক্যালি উনি জীবন ভিক্ষা করছিলেন। এখন শুনি উনি নাকি ওই রাতেই ইন্ডিয়ানদের সাথে গোপনে প্ল্যান করছিলেন। আর সব যদি ইন্ডিয়ানদের প্ল্যানই হয় তাহলে জুলাই বিপ্লবকে বিপ্লব বলেন কিভাবে? তার মানে আমরা বুঝতেই পারছি ফাহাম ভাই এটাকেও খুব স্ট্রংলি এন্ডোর্স করছেন। এই ইউনিটটার কথা আমরা সবাই জানি, অনেকেই জানি। সো এটাও বলা হলো এবং শেষ পর্যন্ত তাকে আসলে বলতেই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ডক্টর আসিফ নজরুল কেন নন্দ ঘোষে পরিণত হলেন, এবং এখানে সরকারের যথেষ্ট কার্যকর ভূমিকা দেখছি বলে আমি মনে করি না। ডক্টর আসিফ নজরুলের যদি এত প্রবলেম হয়, এত খারাপ তিনি হয়ে থাকেন, তাহলে তার সাথে তাকে সরকার থেকে বের করে দেওয়া উচিত, তাকে বরখাস্ত করা দরকার, আমিও মনে করি। আর যদি সেটা না হয়ে থাকে, আমরা সরকারের দিক থেকে এবং বিশেষ করে আমাদের এই গণঅভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আমাদের ছাত্র সমাজের যারা প্রতিনিধি আছেন, আমাদের সমন্বয়ক এবং 3 জন, 2 জন সরাসরি সমন্বয়ক এবং ছাত্রদের সাথে সংশ্লিষ্ট আরেকজন উপদেষ্টা আছেন, আমরা কি তাদের জায়গা থেকে এই প্রতিবাদ দেখছি না? আমরা অন্য সমন্বয়কদের দিক থেকে এই প্রতিবাদ দেখছি না। আসিফ নজরুল সাহেবের সমালোচনা হতেই পারে, মানে পৃথিবীতে কোনো মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। তিনি ইভেন উপদেষ্টা হিসেবে দেখলাম নিজের একটা ইভ্যালুয়েশন করতে গিয়ে উনি নিজেকে 10-এ 4 দিয়েছেন, মানে 4, আমরা 33-এ পাস আগের সিস্টেমে ধরলে কোন রকমে পাস করেছেন সেটা বলা যায়, 50%ও দেননি তাকে। উনি নিজে স্বীকার করছেন তার ব্যর্থতার জায়গা আছে। এমনকি যে সময়টা বাংলাদেশের সরকার গঠিত হচ্ছে, যে সময়টা তিনি বা তাকে সেনাবাহিনী প্রধান ডেকে নিয়েছিলেন, সেখানেও এই প্রসিডিউরাল কোনো না কোনো সমস্যা কি আছে কিনা সেটা দেখা যেতে পারে। কিন্তু ডক্টর আসিফ নজরুল ভারতের দালাল, মানে জাস্ট চিন্তা করি আমরা, মানে আমি যে বলছি যে আসলে আমরা তো যারা দীর্ঘদিন শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে বিভিন্ন ফর্মে লড়াই করেছি, তাদের কাছে আসিফ নজরুল অতি পরিচিত মানুষ। বছরের পর বছর কনসিস্টেন্টলি কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন তার ইন্টেলেকচুয়াল এবিলিটি দিয়ে, আমাদের সবার দেখা আছে, সবার জানা আছে। আর শেষে এসে তো রাজপথে ছিলেন, জীবনের ঝুঁকি নিয়েছেন ফর শিওর। ওই সময়গুলোতে উনি থাকলেন, উনি রাস্তায় থেকেছেন, উনি জীবনের ঝুঁকি নিয়েছেন এবং উনি জীবনের ঝুঁকি নিয়েছেন, উনি ভারতের দালাল। এবং এটা নাটক বলতে পারেন কেউ, যে উনি ভারতের হয়ে এই নাটকটা করেছেন, তার জীবনের ঝুঁকি ছিল না। ইনফ্যাক্ট আমাদের এখন এই সমস্যাটা হয়েছে, আমি আমার প্রথম আলোকে নিয়ে করা ভিডিওতে বলেছিলাম, এই যে এখনো আমাকে আবার আপনারা ট্যাগ করবেন, আমি প্রথম আলোর স্ক্রিনশট কেন ব্যবহার করি সেটা নিয়েও প্রবলেম। আমি প্রথম আলোর স্ক্রিনশট শেয়ার করা, প্রথম আলোর অধিকারের পক্ষে কথা বলা, ওর সমালোচনা করেও অধিকারের পক্ষে কথা বলা যায়, সেটা বলেও আমি ভারতের দালাল হয়ে গেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনার দালাল হয়ে গেছি। ইটস ফানি, ইটস ভেরি ফানি টু সে দ্যাট। আমার মানে ভারত নিয়ে যখন কথা বলা হয়, আমি আগেও বলেছি যে আমার ভারত নিয়ে আমার যে ভিডিওগুলো আছে সেগুলোর মন্তব্যে দেখে আসুন ভারতীয়রা আমাকে নিয়ে কি বলছে। ঠিক একই কথা আছে নজরুলের ক্ষেত্রে প্রযোজ্য, বহু ক্ষেত্রে বহু জায়গায় অত্যন্ত শক্ত অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্স উনি নিয়েছেন। অ্যান্টি ইন্ডিয়ান বলতে আমরা এভাবে বলতে পারি, আমরা প্রায় বলছি আমরা ভারত রাষ্ট্র বা জনগণের বিরুদ্ধে নই, আমরা ভারতের ক্ষমতাসীন সরকার তাদের পলিসির বিরুদ্ধে কথা বলি, সেটা বলেছেন। এবং উনিও ভারতীয়দের কাছে বরং পাকিস্তানপন্থী লোক হিসেবেই বেশি পরিচিত। কিন্তু আমরা এই ট্যাগগুলো করছি, কিন্তু এই ট্যাগিংটা ভয়ঙ্কর ব্যাপার, এই ট্যাগিংটা ভয়ঙ্কর ব্যাপার। এবং এটাই একটা ফ্যাসিস্ট চিন্তা। গণতন্ত্র মানে হচ্ছে আমার চিন্তার সাথে মিল নেই, কিন্তু মিল না হলে আমি তাকে ট্যাগ করব এবং তাকে এরপর আমি যাতা বলবো, যাতা করব, এ খুব ভয়ঙ্কর চর্চা। শুরুর দিকে বলছিলাম আসিফ নজরুল কেন টার্গেটে পরিণত হচ্ছেন। রাইটলি আমরা অনেকেই এটা দেখেছি যে তিনি খুব গুরুত্বপূর্ণ একজন সেন্ট্রিস্ট ফোর্স। এই সরকারে বিভিন্ন রকম ফোর্স, বিভিন্ন রকম মিক্সচার আছে। একটা সেন্ট্রিস্ট ফোর্স, মানে একটা সেন্ট্রিস্ট মানসিকতার মানুষ এই সরকারে আছেন, তাকে সরিয়ে দিতে পারলে অনেকের অনেক রকম এজেন্ডা ফুলফিল করা যেতে পারে। এটা রাইটলি অনেক আইডেন্টিফাই করেছেন, হুইচ আই ডু এন্ডোর্স। আমি এই যুক্তিটাকে সঠিক, একেবারেই সঠিক বলে মনে করি। সেই বিবেচনাতেই আমাদের মনে হবে ডক্টর আসিফ নজরুলকে এই উপদেষ্টা পরিষদে থাকতে হবে এবং তার জায়গা থেকে আমরা অন্তত যারা
সেন্ট্রিস্ট মানসিকতার মানুষ আছি, তাকে সমর্থন করা উচিত হবে। সেই সমর্থনটা হচ্ছে, কিন্তু সরকারের দিক থেকে এবং আমাদের ছাত্রদের দিক থেকে আমি তার প্রতি যথেষ্ট সমর্থন দেখি না। তারা যদি মনে করেন, তারা যদি ট্রুলি বিশ্বাস করেন ডক্টর আসিফ নজরুল ভারতের দালাল, 3 থেকে 5 তারিখ পর্যন্ত উনি যাবতীয় ফিরিস্তি আছে, উনি চক্রান্ত করেছেন, উনি এখন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে একটা ভিডিও তৈরি করে, ঠিক তার পরপরই কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে তোলপাড় মিডিয়া, যে কি করলো এই আসিফ নজরুল, কাকে বিশ্বাস করলাম, কাকে বিশ্বাস করে নিয়ে এসে ক্ষমতায় বসালাম, মানে সকলের যেন মাথায় হাত, এইটা কি হইল। দর্শক শ্রোতা, আসিফ নজরুল তিনি কিন্তু দাবি করেছেন তাকে নিয়ে কঠিন থেকে কঠিনতম মিথ্যাচার করা হয়েছে। সেবার মিথ্যাচার করেছে কে? সাংবাদিক ইলিয়াস। আর আমরা জানি যে সাংবাদিক ইলিয়াস কিন্তু তথ্য ছাড়া তিনি কিন্তু প্রতিবেদন তৈরি করে না। তাহলে কে সত্য, আসিফ নজরুল নাকি সাংবাদিক ইলিয়াস? যাই হোক, এই বিষয় নিয়ে এখানে ডক্টর জাহিদ হাসান তিনিও বেশ মোটামুটি আলোচনা করেছেন। তার বক্তব্য, তার আলোচনা ফেলে দেওয়ার মতো না। তো অবশ্যই দুইটা ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ।